সহজপাঠ ফাল্গুনীতে আমি ফাল্গুনী রয়েছি তোমাদের সঙ্গে আরও একটি আলোচনা নিয়ে। আমাদের আলোচনা চলছে পোয়েটিক্স নিয়ে। অ্যারিস্টটলের পোয়েটিক্স আজ থেকে প্রায় 3000 বছরের আগের লেখা একটা বই। খ্রিস্টপূর্ব 322-23 সময় লিখছেন এই গ্রন্থ, যেখানে আমরা আমাদের নাটকের দুটি রূপ পাচ্ছি, ট্র্যাজেডি এবং কমেডির। এবং এই ট্র্যাজেডি যা নিয়ে ট্র্যাজেডির উদ্ভব, ট্র্যাজেডির সংজ্ঞা, ট্র্যাজেডির স্বরূপ, বৈশিষ্ট্য নিয়ে আমি ইতিমধ্যে দুটি পর্ব আলোচনা করেছি। এবং তারও আগে অ্যারিস্টটল এবং তার গুরুদেব বা তার শিক্ষাগুরু প্লেটো, তাদের দুজনের যে মতামতের পৃথকীকরণের বা ফারাকের জায়গাটি বা দৃষ্টিভঙ্গির যে ফারাকের জায়গাটি, সেটি নিয়েও আমি আলোচনা করেছি। তাই যারা এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই এর আগে এই তিনটি ক্লাস, প্লেটোর শিল্পচিন্তা এবং অ্যারিস্টটলের শিল্পচিন্তা, ট্র্যাজেডির উদ্ভব এবং বিকাশ এবং ট্র্যাজেডির সংজ্ঞা স্বরূপ, এই তিনটি ক্লাস অবশ্যই দেখে নিও। এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও ট্র্যাজেডির সংজ্ঞা যেমন আজও অপ্রাসঙ্গিক হয়নি, বরং আজও সমানভাবেই প্রাসঙ্গিক। ট্র্যাজেডি বলতে আমরা একটা গুরুগম্ভীর, একটা স্বয়ংসম্পূর্ণ, একটা সুন্দর টেক্সট দেখতে পাই, যেখানে আমাদের জীবনের যে দুঃখময় যে রূপটি বা দুঃখের যে নাট্যরূপটি রচিত হয়, যেটি অ্যারিস্টটলের ভাষায় সারা পৃথিবীর মানব সভ্যতার সবথেকে উল্লেখযোগ্য সাহিত্যিক রূপ বলে তিনি মনে করছেন, শ্রেষ্ঠ সাহিত্যিক রূপ বলে মনে করছেন। তা সেই সাহিত্যিক শ্রেষ্ঠ রূপটির বিষয়ে আমরা, তার উপাদান বিষয়ে আমরা এখন কথা বলবো। এবং সেই কথা বলাতে আমাদের অবশ্যই করে আমরা প্রথমেই সংজ্ঞাটিকে সামনে রেখেছি, যেখানে শিশির কুমার দাশের অনুবাদ থেকে আমরা দেখতে পাচ্ছি, লিখছেন, ট্র্যাজেডি হলো একটি গম্ভীর, সম্পূর্ণ ও বিশেষ আয়তন বিশিষ্ট ক্রিয়ার অনুকরণ। ভাষার সৌন্দর্যে তাঁর প্রতিটি অঙ্গ স্বতন্ত্র। এই ক্রিয়াটির প্রকাশরীতি বর্ণনাত্মক নয়, নাটকীয়। আর এই ক্রিয়া ভীতি ও করুণার উদ্রেক করে এবং এর মধ্য দিয়ে অনুরূপ অনুভূতিগুলির পরিশুদ্ধি ঘটায়। অর্থাৎ আমরা এই যে গুরুগম্ভীর একটি স্বয়ংসম্পূর্ণ, একটি সিরিয়াস যে নাট্যরূপ বা একটি নাটকের ফর্ম দেখতে পাচ্ছি, যেটি কিনা ট্র্যাজেডি। তাই ট্র্যাজেডি গড়ে ওঠার ক্ষেত্রে অ্যারিস্টটল এই ট্র্যাজেডির 6টি উপাদানের কথা বলেছেন এবং স্পষ্টতই বলেছেন যে তাহলে ট্র্যাজেডি গঠিত হচ্ছে 6টি উপাদানে: কাহিনী, চরিত্র, রচনারীতি, অভিপ্রায়, দৃশ্য ও সঙ্গীত। দৃশ্য আর সঙ্গীত। ষষ্ঠ অধ্যায়ে তিনি এই কথা বলছেন। কাহিনী, রচনারীতি, চরিত্র, অভিপ্রায়, দৃশ্য, সঙ্গীত কি কি বিষয়, সেটা আমরা আস্তে আস্তে বলতে বলতে যাচ্ছি। প্রথমে আসা যাক কাহিনীর বিষয়। কাহিনী বলতে ইংরেজিতে আমরা যাকে প্লট বলি সেটাই, এবং এক্ষেত্রে গ্রিক শব্দ মুথোস শব্দটি ব্যবহার করছেন। এবং প্লট হচ্ছে ট্র্যাজেডির সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই উপাদানটি প্রসঙ্গে কি বলছেন? এই সব উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঘটনার সজ্জা। কারণ ট্র্যাজেডি মানুষের অনুকরণ নয়, ট্র্যাজেডি একটি ক্রিয়ার অনুকরণ, জীবনের সুখ দুঃখের অনুকরণ। আর এই সব কিছুই ক্রিয়ার অন্তর্গত। আর জীবনের লক্ষ্য তো বিশেষ ধরনের কার্যকলাপ বা ক্রিয়া, চরিত্রের বিশেষ ধর্ম অর্জন নয়। একেবারে স্পষ্টতই বলছেন যে ট্র্যাজেডির সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে উল্লেখযোগ্য উপাদান হচ্ছে কাহিনী। কাহিনীই হচ্ছে ট্র্যাজেডিকে দাঁড় করাচ্ছে, ট্র্যাজেডিকে গড়ে তুলছে। কারণ ট্র্যাজেডির মধ্য দিয়ে একটি মানুষের সার্বিক বিষয় নয়, একটি মানুষের ক্রিয়ার অনুকরণ করা হচ্ছে। ট্র্যাজেডি আসলে মানুষের অনুকরণ নয়, আসলে ট্র্যাজেডি একটি ক্রিয়ার অনুকরণ, একদম স্পষ্ট করেই বলছেন। এবং সপ্তম পরিচ্ছেদে এই কাহিনীর গঠন কেমন হবে সেই নিয়ে বিস্তৃত আলোচনা করছেন। প্রথমেই আয়তন বিষয়ে বলা যাক। আয়তন ক্ষেত্রে বলছেন যে এটি একটি বিশেষ আয়তন বিশিষ্ট। বিশেষ বলতে কি? বিশেষ বলতে কতটা বিশেষ সেটা তিনি দায়িত্ব দিচ্ছেন মানুষের স্বভাবগত যে সৌন্দর্যবোধ তাঁর উপরে।
অর্থাৎ এমন নয় যে একটা বিরাট বড় আকার হচ্ছে, বা এমন নয় এত ছোট যে তাকে সঠিক বলে মনে হচ্ছে না। এই আয়তনটা পুরোটাই ছাড়ছেন লেখক বা নাটককারের উপরে তার উপর ছেড়ে দিচ্ছেন। আমরা আগের ট্র্যাজেডিতে দেখেছি, ট্র্যাজেডি মূলত একটা গোটা রাত ধরে একটা নাটক, ট্র্যাজিক নাটক তৈরি হয়েছে। এখন সেই ট্র্যাজেডি আমরা 1 ঘন্টার মধ্যেও কোনো একটা সিনেমার মধ্যে, নাটকের মধ্যে, একাঙ্কের মধ্যেও দেখতে পাই। সুতরাং এটা সবটাই একটা এই কালের নিয়মের মধ্যে তিনি যেন ছেড়ে দিয়েছেন। কাহিনী সম্পর্কে সে কথা বলছেন যে একেবারেই আয়তনটা হচ্ছে প্রথম শর্ত, আয়তনটা হচ্ছে একটা বিশেষ আয়তন। বিশেষ মানে কিন্তু একেবারেই যেটা মানুষের স্বভাবগত সৌন্দর্যের উপরেই তিনি নির্ভর করছেন। এবং কাজেই একদম পরিষ্কার লিখছেন, কাজেই জীবজন্তু এবং অন্যান্য জৈব গঠনের থাকা দরকার একটি বিশেষ আয়তন, সহজেই যেন তা আমাদের দৃষ্টিপথের আয়ত্ত হয়। কাহিনী সম্পর্কেও সেই কথা। তার দৈর্ঘ্য থাকবে অবশ্যই, কিন্তু তা যেন স্মৃতির আয়ত্তাধীন হয়। মানে এত বড় হলো যে পাঠক সেটা মনে রাখতে পারছে না, দর্শক সেটা মনে রাখতে পারছে না, সেটা কিন্তু তাহলে সেটা ঠিক হবে না। সেটা একদমই ঠিক হবে না। স্মৃতিধার্য হতে হবে। সুতরাং প্রথম আয়তনের প্রথম শর্তই হচ্ছে একটি বিশেষ আয়তন। কোন আয়তন? না, যেটা স্মৃতিধার্য, যেটা মানুষের স্বভাবগত যে সৌন্দর্যবোধ, সেই সৌন্দর্যবোধের উপর নির্ভর করছে। এবং বলছেন যে দৈর্ঘ্যের মধ্যে সম্ভাব্য এবং প্রয়োজনীয় ঘটনা পরম্পরার মধ্য দিয়ে দুঃখ থেকে সুখ এবং সুখ থেকে দুঃখের পরিবর্তন দেখানো যায়, সেই দৈর্ঘ্যই আয়তনের যথার্থ সীমা। আমরা জানি ট্র্যাজেডির মধ্যে আসলে করুণা এবং ভীতির যে উদ্রেক, আসলে একটা যে জার্নি, একটা যে যাত্রা, সুখ থেকে দুঃখ বা দুঃখ থেকে সুখ, এই জার্নিটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আয়তনকে তিনি এখানে জোর দিচ্ছেন, বা ততটুকু আয়তন করার কথা বলছেন। কাহিনীর আয়তনের ক্ষেত্রে এটির বিষয়ে তিনি বলছেন। দ্বিতীয় হলো কাহিনীর, এই যে কাহিনী একটা গুরুগম্ভীর নিটোল একটা কাহিনী হবে, তো এই নিটোলের ক্ষেত্রে, সমগ্রতার ক্ষেত্রে বিষয়টি কি সেভাবে দেখা দরকার। অ্যারিস্টটল কাহিনীর গঠন সম্পর্কে বিশেষভাবে বলছেন যে কাহিনীর গঠন অবশ্যই সমগ্র। সমগ্র বলতে কি না, সমগ্র হলো সেই জিনিস যার আদি আছে, মধ্য আছে এবং আছে শেষ, যা কোনো কিছুর পরবর্তী নয়, কিন্তু স্বাভাবিকভাবেই যার পরে কিছু আছে তা হলো আদি। আবার যা অনিবার্যভাবেই কোনো কিছুর পরবর্তী, কিন্তু তারপরে আর কিছু নেই, তা হলো শেষ। আর মধ্য হলো যা কোনো কিছুর পরবর্তী এবং তারপরেও কিছু থাকে। সুতরাং সুনির্মিত কাহিনীর আদি ও অবসান এলোমেলোভাবে হবে না। একটা নাটক, একটা ট্র্যাজেডি গড়ে ওঠার ক্ষেত্রে এই সমগ্রতাকে ভীষণভাবে জোর দিচ্ছেন। অর্থাৎ কিছু ঘটনা থাকবেই, আগের ঘটনা, কিছু ঘটনা পরেও ঘটতে পারে, কিন্তু যেটা মধ্যখানে ঘটবে সেটা একটা সমগ্র, যেটা দেখে পাঠকের মনের ওই যে ভাবনা, যে পরিশুদ্ধি, যে হ্যাঁ যা দেখলাম ঠিক দেখলাম, কমপ্লিট দেখলাম, এটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এটিও ভীষণভাবে প্রয়োজনীয় একটি উপাদান। তাহলে আয়তনের পরে সমগ্রতা, সেই সমগ্রতার বিষয়টি পরিষ্কার হলো। এবার আসা যাক ঐক্যের বিষয়টি। কাহিনী বা প্লটের ক্ষেত্রে অ্যারিস্টটল এই ঐক্যের বিষয়ের ক্ষেত্রে 3টি ঐক্যের কথা এখানে জানা যায়: ঘটনা, স্থান, কাল। ইংরেজিতে ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস এবং ইউনিটি অফ টাইম। যদিও ইউনিটি অফ প্লেস মানে স্থানের ক্ষেত্রে কিন্তু অ্যারিস্টটল কোনো মন্তব্য করেননি, আর কালের ক্ষেত্রে একটি মন্তব্য করছেন। সেটিও খুব বিতর্কিত মন্তব্য, যে ট্র্যাজেডির কালসীমা কতখানি হবে। তিনি বলছেন ট্র্যাজেডির কালসীমা সূর্যের একটি আবর্তনের বা ওই পরিমাণ সময়ের মধ্যে আবদ্ধ, আর মহাকাব্যের কালসীমা অনির্দিষ্ট। মহাকাব্যের কালসীমা অনির্দিষ্ট এটা বোঝা যায়। ট্র্যাজেডির কালসীমা বলতে সূর্যের কোন আবর্তনের কথা বলা হচ্ছে, কতটাকে বলা হচ্ছে, একটা গোটা দিন, একটা গোটা গোলার্ধের ঘুরে বেড়ানো, বা একটা এখানে ট্র্যাজেডির অভিনয়ের অংশের কথা বলা হচ্ছে, রচনার কথা বলা হচ্ছে, কোন অংশটা বলা হচ্ছে, এটার একটা সংশয় রয়েছে। যদিও মোটামুটিভাবে সমালোচকরা মনে করেছেন যে একটা 24 ঘন্টার ঘটনার কথাই মূলত বলা যেতে পারে বা বলা হয়। এবার একটা নাটক ওই সূর্যের আবর্তনের একটা কাল পর্বের মধ্যেই নাটকটার অভিনয়ও শেষ হয়ে যায়।
কিন্তু এই যে ঐক্য, এই ঐক্যের ক্ষেত্রে আমরা একটি দেখতে পাই যে ক্রিয়ার ঐক্যের কথা বলা হচ্ছে, ঘটনার ঐক্যের ক্ষেত্রে বলছেন যে ক্রিয়াটি হবে একক এবং সমগ্র, তার অন্যান্য অংশগুলি এমনভাবে সাজানো হবে যে তাদের একটিকেও যদি পরিবর্তিত করা হয় বা পরিত্যাগ করা হয় তাহলে সমস্ত কাহিনীটা হবে বিচ্যুত ও বিধ্বস্ত। তাহলে বুঝতে হবে তা কাহিনীর সমগ্রতার যথার্থ অঙ্গ নয়। মানে খেয়াল করো, একটা তাসের ঘর বানিয়েছো, সেই তাসের ঘর থেকে একটা তাস যদি সরিয়ে নেওয়া হয় তাহলে যেমন ঘরটা হুড়মুড় করে পড়ে যায় বা ভেঙে যায়। অ্যারিস্টটল এইভাবে বলছেন কথাটা, যে ট্র্যাজেডির কাহিনীর ঐক্যগুলো এমন হবে যে সেখানে একটা ঘটনাকে যদি তুমি সরিয়ে নিই, একটা বিষয়কে যদি সরিয়ে নিই বা পরিবর্তন করি, তাহলে পুরো জিনিসটা ভেঙে যাবে বা বিচ্যুত হয়ে যাবে। এই রকম একটা নিটোল বিষয়ের দিকে তিনি নজর দিচ্ছেন। এছাড়া আরও দুটি বিষয়, বিপ্রদীপতা এবং উদ্ঘাটন এবং গ্রন্থিবন্ধন গ্রন্থিমোচনের বিষয়টিও এখানে রয়েছে। বিপ্রদীপতা উদ্ঘাটন এই বিষয়টি প্রথমে বলি। বিপ্রদীপতা যে শব্দটি, গ্রিক পারিভাষিক শব্দ হচ্ছে পেরিপেতি, যার অর্থ হচ্ছে বিপর্যয়। খুব শুনতে একটু অদ্ভুত লাগছে। সহজভাবে বিষয়টা বললে এরকম যে কাহিনীর তো একটা গতি রয়েছে, কাহিনী এক মুখে যাচ্ছে এবং অন্য মুখে তার প্রতিক্রিয়া হবে। অ্যারিস্টটল একেবারেই এইটা বলতে চাইছেন যে আকস্মিকভাবে যদি ভাগ্যের পরিবর্তন হয় তখন সেই বিপর্যয় তো আসে। ট্র্যাজেডির কাহিনীর মধ্যেও দেখা যাবে যে একমুখে ঘটনা প্রবাহিত হচ্ছে কিন্তু তার ফল একটা ভিন্ন মুখে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সুখের দিকে যেতে যেতে দুঃখ নেমে আসছে। এই যে সুখের পরিস্থিতি থেকে মানে দুর্ভাগ্যের অভিমুখে যে পরিবর্তন, এই যে এই যে এই যে বিপর্যয়, এইটাকে বলা হচ্ছে কাহিনীর বিপ্রতিপতা। এই যে বিপর্যয়ের অংশটা কি বললাম, যে এই যে ভাগ্য বিপর্যয়, এই ভাগ্য বিপর্যয়টা হচ্ছে বিপ্রতিপতা, এবং এই ট্র্যাজেডির এই বিপ্রতিপতাই হচ্ছে ট্র্যাজিক যে পরিণতি ঘটবে তার সূচক। হ্যাঁ, বিপ্রতিপতা ছাড়া কিন্তু ট্র্যাজেডি ঘটা সম্ভব নয়। ট্র্যাজেডি এই কারণেই ঘটবে যে যা ঘটতে চলেছে তার বিপরীত ঘটনা ঘটবে, এটাই। এবং আপাতদৃষ্টিতে বিপ্রতিপতার মূলে কিন্তু একটি আকস্মিক ঘটনা থাকলেও আমরা মনে করি, কিন্তু সেই পরিবর্তনটা একটা অনিবার্য এবং সম্ভাব্য। এইটার কারণেই ট্র্যাজেডি আমরা দেখতে যাই বা ট্র্যাজেডি আমরা দেখছি। এটা একেবারে অনিবার্য একটা বিষয়, সেই বিষয়েও কোনো আমাদের সংশয় নেই। তাহলে উদ্ঘাটন ব্যাপারটা কি? উদ্ঘাটনটা হলো ডিসকভারি, ইংরেজিতে যাকে বলা যায়। না, এই যে অবস্থা, এই অবস্থাতে, এই যে অজ্ঞান অবস্থা থেকে আস্তে আস্তে যে জ্ঞান মানে জ্ঞাত হওয়া, এটা ঠিক ট্র্যাজেডির প্লটেরই প্রায়শই দেখা যায় যে কোনো একটি তথ্য আছে, গোপন আছে, সেই গোপন তথ্যটা প্লটের মধ্যে এমনভাবে আস্তে আস্তে বেরিয়ে আসছে যে সেইটাই প্রধান হয়ে উঠছে নাটকের ক্ষেত্রে। এই যে একটা সূত্র আবিষ্কৃত হচ্ছে, এটিকে মূলত বলা হচ্ছে উদ্ঘাটন, এই আবিষ্কারের জায়গাটা। সুতরাং এক এক ট্র্যাজেডিতে এক এক রকমের উপাদান সেক্ষেত্রে ব্যবহৃত হয়। আর গ্রন্থিবন্ধন গ্রন্থিমোচন বিষয়টা একেবারেই খুব সহজ। স্পষ্টতই অ্যারিস্টটল লিখছেন কাহিনীর শুরু থেকে ভাগ্য পরিবর্তনের সূচনা পর্যন্ত, অর্থাৎ সৌভাগ্য থেকে দুর্ভাগ্য এবং দুর্ভাগ্য থেকে সৌভাগ্যের সূচনা পর্যন্ত হলো গ্রন্থি বন্ধনের পর্ব। আর ভাগ্য পরিবর্তনের সূচনা থেকে শেষ পর্যন্ত যে জায়গাটা, এটা হচ্ছে গ্রন্থি মোচনের পর্ব। কারণ আমরা জানি ট্র্যাজেডির মধ্যে একটা পরিবর্তন, একটা রূপান্তর, একটা বলা যেতে পারে চেঞ্জেস দেখা যাবে। সেই দেখার পর্বটার এক একটা অংশকে এক এক নামে নামাঙ্কিত করা হচ্ছে। এবার আমরা চলে আসব ট্র্যাজেডির সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান, চরিত্র। কাহিনীর পরেই যে উপাদানটি সব থেকে বেশি করে গুরুত্ব রয়েছে ট্র্যাজেডিতে। যদিও অ্যারিস্টটল বলেছেন কাহিনী ছাড়াও মানে চরিত্র ছাড়াও ট্র্যাজেডি সম্ভব, কিন্তু কাহিনী ছাড়া ট্র্যাজেডি সম্ভব নয়। এটা অনেক ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়, আমরা ভাবি যে চরিত্র ছাড়া কী করে ট্র্যাজেডি সম্ভব। আসলে এমন ব্যাপারটা তা নয়। আমরা যেমন বাড়িতে বলি আমার মেয়ে না থাকলেও, আমার ছেলে না থাকলেও চলবে, মেয়ে থাকলেই হলো। ব্যাপারটা আসলে ছেলেকে যে বাইরে রাখছে এমনটা নয়, ছেলে আছে কিন্তু মেয়ের গুরুত্ব যে বেশি, এইটা বোঝানোর জন্য যেমন বাবা মায়েরা বলেন, ঠিক এই রকমই এই ক্ষেত্রেও অ্যারিস্টটল এই কথাই বলছেন। এবং ট্র্যাজেডি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কাহিনী এবং চরিত্রের উপরে, কারণ কাহিনীর বিষয়টা তো চরিত্রের মধ্য দিয়েই প্রকাশিত হবে। কারণ ট্র্যাজেডি তো আসলে একটা নাটকীয় একটা রূপ, এবং সেই নাটকটা সংঘটিত হবে চরিত্রের সংলাপের মধ্য দিয়ে বা চরিত্রের মধ্য দিয়ে। এবং 15 নম্বর পরিচ্ছেদে তিনি এই বিষয়ে বলছেন
শুধু তাই বলছেন না, চরিত্র রচনার 4টি ব্যাপারের দিকে তিনি লক্ষ্য দিতে বলছেন। কি বলছেন? তার মতে চরিত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে যে চরিত্রটা ভালো হওয়া চাই। খুব ভালো বলতে এমন নয় যে সে অত্যন্ত ধার্মিক বা সজ্জন ব্যক্তি যার কোনো রকম ভুল নেই, তাহলে তো সে ট্র্যাজেডি সম্ভব নয়। কিন্তু এমন নয় সে একেবারে নীচ স্বভাব, এমন কোনো চরিত্র সেখানে নয়। মানে তার মধ্যে একটা নৈতিক দিক থেকে সে মহৎ হবে, তার একটা নৈতিকতা থাকবে, এই রকম আর কি ব্যাপারটার কথা মূলত বলতে চাওয়া হয়েছে। লিখছেন, চরিত্র পরিস্ফুট হবে কথায় এবং কাজে, এবং তার মধ্যে থাকবে একটি সিদ্ধান্ত। যদি সিদ্ধান্তটি গৃহীত হয়, চরিত্র উৎকৃষ্ট হবে। এটি অবশ্যই আপেক্ষিক ব্যাপার, একজন লোকের পক্ষে এক এক রকম এক এক রকম হতে পারে। অর্থাৎ পরিষ্কারভাবেই প্রথমেই চরিত্রটাকে ভালো হতে হবে, চরিত্রটাকে উন্নত হতে হবে, চরিত্রটাকে উচ্চতর হতে হবে, তবেই সেখানে ট্র্যাজেডি সম্ভব, ট্র্যাজেডি ঘটা বা ট্র্যাজেডি ঘটবে। দ্বিতীয় হচ্ছে, চরিত্রটা হবে স্বাভাবিক। স্বাভাবিক মানে আহ, যথাযথ আর কি। হ্যাঁ, কোনো রকমভাবে সেটাকে তার যে আচরণগুলো সেগুলো কখনোই অস্বাভাবিক বলে মনে হবে না, সেগুলোকে স্বাভাবিক। তার তার পৌরুষদৃপ্ততা, তার তার যে বাকচাতুর্য, সব কিছুই খুব স্বাভাবিক বলে মনে হবে, অসঙ্গতি তাতে থাকবে না। এবং চরিত্র হবে, তৃতীয় বলছেন, চরিত্র হবে অনুগত। অনুগত অর্থাৎ বলতে চাইছেন যে যথার্থভাবেই যে যে প্রথা সিদ্ধভাবে, যে মানে যেটা চলছে তার সঙ্গে সে আহ, সহযোগী হবে, তার সঙ্গে সে বিদ্রোহী হবে না, তার সঙ্গে তার একটা সঙ্গতি থাকবে। আসলে এই চারটেই, এই উন্নত হওয়া, স্বাভাবিক হওয়া, অনুগত হওয়া, সঙ্গতি হওয়া, এই সবটা মিলে এই চরিত্রের যে জায়গাটি, সেই চরিত্রের জায়গাটি তৈরি হচ্ছে। এবং চরিত্রটির নির্মাণের ক্ষেত্রে তিনি এই যে বৈশিষ্ট্যগুলি, এই যে গুণগুলি এখানে যুক্ত করে দিচ্ছেন। এরপরেই আসবো আমরা ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্র, আরেকটি উপাদান। সেই উপাদানটি হলো অভিপ্রায় বা চিন্তন। যে কোনো লেখার ক্ষেত্রে, যে কোনো রচনার ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ যে একটি রচনা কেউ এমনি এমনি লেখেন না, কোনো কাজই এমনি এমনি হয় না, তার প্রত্যেকটি রচনার পেছনে একটি উদ্দেশ্য থাকে। এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটি ভালো হতে পারে, মন্দ হতে পারে। নিশ্চয়ই ট্র্যাজেডির ক্ষেত্রে এরকম উদ্দেশ্য থাকবে, নিশ্চিত করে সেটি বলছেন। এবং এটা আমরা সাধারণ চোখে দেখতে পাবো না, আমরা টেক্সটের গভীরে গিয়ে তাকে দেখলে, তাকে নিয়ে চিন্তন করলে, তাকে নিয়ে ভাবলে সেটা আমরা অনুভব করতে পারবো। জগতে কোনো কিছুই এমনি এমনি ঘটে না, সব কিছু ঘটার পেছনেই কোনো না কোনো কারণ আছে। সেই কারণটির পেছনে রয়েছেন, কারণটি হচ্ছে অভিপ্রায় বলে চিহ্নিত করছেন। একদম পরিষ্কারভাবে লিখছেন যে ট্র্যাজেডিতে ক্রিয়া অভিনীত হয়, আর অভিনেতাদের চরিত্র এবং অভিপ্রায়ের বিশিষ্টতা অবশ্যই থাকা প্রয়োজন, কারণ তার দ্বারাই একটি ক্রিয়ার গুড় নির্ণীত হয়। কাজে চরিত্র এবং অভিপ্রায় হলো ক্রিয়ার দুটি স্বাভাবিক কারণ, তার উপরেই নির্ভর করছে মানুষের সাফল্য এবং ব্যর্থতা। সাফল্য কিংবা ব্যর্থতা, তার উপরেই নির্ভর করছে পুরো ব্যাপারটা। এবং এই সবটা পুরোটাই নির্ভর করছে অভিপ্রায় উপরে। অভিপ্রায় একেবারে খুব সহজ কথায়, যে নাটককার কি করতে চাইছেন, নাটককার কি বলতে চাইছেন, নাটককার কি ভাবছেন, নাটকের মধ্য দিয়ে কি করতে চাইছেন, সেটি মূল উদ্দেশ্যটি কি সেটি। এবং সেটা অবশ্যই তিনি ভাষার দ্বারা সেটাকে প্রযুক্ত করবেন, চরিত্রের দ্বারা প্রযুক্ত করবেন, কাহিনীর দ্বারা প্রযুক্ত করবেন, সেই বিষয়টার বিষয়ে তিনি সচেতন রয়েছেন। তৃতীয় যে উপাদান অভিপ্রায়ের পরে, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, তিনটি উপাদানের কথা আমরা এবার বলবো। চতুর্থ হচ্ছে রচনারীতি। রচনারীতি ক্ষেত্রে হচ্ছে একদম লিখছেন, রচনারীতি হচ্ছে চতুর্থ উপাদান। রীতি বা ভাষা, রীতি বলতে লিখছেন, আগেই বলেছি যে শব্দের মাধ্যমে যে অর্থ প্রকাশ সেটি। অর্থাৎ রচনারীতি বলতে বোঝাচ্ছেন যে কিভাবে লেখা হবে, কিভাবে বক্তব্যটিকে উপস্থাপন করা হবে, সেটা কি স্পষ্ট হবে, সেটা কি একটা বিশিষ্টতা থাকবে, সেটা কি কিভাবে গড়ে উঠবে। লিখছেন এক জায়গায়, রচনার প্রথম গুণেই হচ্ছে স্পষ্টতা। স্পষ্ট হতে হবে, তার মধ্যে একটা স্পষ্ট বক্তব্য থাকবে যেটা সকলে বুঝতে পারবে। লিখছেন, রূপকের ব্যবহার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। রূপক ব্যবহারে লাগে সহজাত প্রতিভা, কেউ কারো কাছে শিখতে পারে না। যথার্থ রূপক ব্যবহারের চাই সাদৃশ্য আবিষ্কারের চোখ। অর্থাৎ রচনারীতি বিষয়টিও খুব সহজ কথায়, যে অভিপ্রায়, কাহিনী এবং চরিত্রের মধ্য দিয়ে যে ট্র্যাজেডি নির্মাণ হবে,
সেটির উপযুক্ত স্পষ্ট ভাষারূপ হচ্ছে রচনারীতি। পঞ্চম, দৃশ্য। দৃশ্য যেহেতু একেবারেই একটা অভিনয়যোগ্য একটা জায়গা, বা নাটক ট্র্যাজেডি মূলত অভিনয়যোগ্য একটা শিল্প, তাই অবশ্যই তার একটা উপাদান হিসেবে দৃশ্য বা দৃশ্যসজ্জা থাকবে। অ্যারিস্টটল এই উপাদানটির কথা বিশেষ করে বলেছেন, এবং দৃশ্য যে খুবই আকর্ষণীয়, অন্যান্য উপাদানের তুলনায় সবচেয়ে কম শিল্প গুণান্বিত এবং কাব্যশিল্পের সঙ্গে এর যোগ যৎসামান্য, এটা আসলে বলতে চাইছেন যে দৃশ্যসজ্জার ব্যাপারটা ঠিক কবির নয়। দৃশ্যসজ্জার ব্যাপারটা অলঙ্করণকারী। তিনি লিখছেন, যদি দৃশ্য যদিও খুব আকর্ষণীয়, অন্যান্য উপাদানের তুলনায় সবচেয়ে কম শিল্প গুণান্বিত বা কাব্যশিল্পের সঙ্গে যোগ যৎসামান্য, অভিনয় ও প্রযোজনা বাদ দিয়েও ট্র্যাজিক অনুভূতির সৃষ্টি খুবই সম্ভব। তাছাড়া দৃশ্যসজ্জার ব্যাপারটা কবির নয়, অলঙ্করণকারী। একেবারেই সেই বিষয়টি এখানে পরিষ্কারভাবেই এসেছে। অ্যারিস্টটল যখন এই কাব্যতত্ত্ব রচনা করছেন, তখন যেহেতু অভিনয়ের জন্য কোনো প্রেক্ষাগার ছিল না, সেহেতু তিনি এই জায়গাটাকে, মঞ্চের জায়গাটা সেভাবে সুযোগ দিচ্ছেন না, বা সুযোগের কথা তিনি ভাবছেন না। যদিও এখন মঞ্চ অনেক বেশি সৃষ্টিশীল। আমরা আমরা যদি রক্তকরবীর মঞ্চের কথা ভাবি, আমরা যদি রাগঘর নাটকের মঞ্চের কথা ভাবি, খালিদ চৌধুরী যে মঞ্চগুলি নির্মাণ করছেন, সেগুলো অবশ্যই সেইগুলো সমমানের, ভাবনার মধ্যে দৃশ্যসজ্জায় ফুটিয়ে তুলছেন। সেটা সেটা যথেষ্ট শিল্পগুণান্বিত, শিল্পগুণ সম্পন্ন। যদিও আমরা এখানে যে চেঞ্জেসগুলো বা যে পরিবর্তনগুলো, সেগুলোর কথা বলছি না, আমরা একেবারেই অ্যারিস্টটলের চিন্তনের কথাগুলোই বলবার চেষ্টা করছি। সুতরাং দৃশ্যের ব্যাপারটা এখানে হলো। আর শেষ আমাদের যে উপাদানের কথা, সেটি হলো সঙ্গীত। সঙ্গীত বিষয়ে একদম স্পষ্টতই লিখছেন যে ট্র্যাজেডির সবচেয়ে প্রীতিকর উপাদান হচ্ছে সঙ্গীত। সঙ্গীত মানে কিন্তু এখানে ট্র্যাজেডির ক্ষেত্রে সঙ্গীত মানে আবহ যে ধ্বনি, সেটাই মূলত বোঝানো হয়, বা কোরাস, সম্মিলিত গায়কের গান, ওই তীর্থরাম গীতির যে শোক, মানে এই সে শোভাযাত্রার মধ্যে যে গান, সমবেতভাবে যে গান, সেই সেই রকমই একটা ব্যাপার, বা ঢাক ঢোল বাঁশি ব্যবহার ইত্যাদি, এইগুলো মিলে এই পুরো ব্যাপারটা হচ্ছে। সুতরাং ট্র্যাজেডি, যা কিনা একেবারে গুরুগম্ভীর একটি বিষয়, একটি স্বয়ংসম্পূর্ণ, একটা সম্পূর্ণ একটা আহ, মানব চিন্তনের যে জায়গাটি, সেই চিন্তনের জায়গাটি পরিষ্কারভাবেই গড়ে উঠছে যে যে সংরূপের মধ্য দিয়ে, সেই সংরূপটি হচ্ছে ট্র্যাজেডি। এবং এই ট্র্যাজেডির ছটি যে উপাদান, কাহিনী, চরিত্র, অভিপ্রায়, রচনারীতি, দৃশ্য এবং সঙ্গীত, আমরা সেই সমস্ত উপাদানগুলির বিষয়ে কথা বললাম। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ট্র্যাজেডি গড়ে ওঠার ক্ষেত্রে এই প্রতিটি উপাদানের ব্যবহার, প্রতিটি উপাদানের গুরুত্ব ভীষণভাবে প্রাসঙ্গিক এবং ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ শেষ পর্যন্ত ট্র্যাজেডির মধ্য দিয়ে আমাদের জীবনে যে নিষ্ঠুর দুঃখময় উপলব্ধি, সেটি প্রকাশিত হবে। এবং সেটি প্রকাশ করার ক্ষেত্রে এই ট্র্যাজেডির মধ্যে কাহিনী, চরিত্র, রচনারীতি, অভিপ্রায় এবং দৃশ্য সঙ্গীতের ব্যবহার অনিবার্য। আমি এই একটি লম্বা অংশে এই ছটি রূপের কথা বললাম, এবং এর আগের তিনটি পর্বের কথা বললাম, প্লেটো এবং অ্যারিস্টটলের শিল্পচিন্তার ফারাক, ট্র্যাজেডির উদ্ভব এবং স্বরূপ, তার যে বৃত্তান্ত, এবং ট্র্যাজেডির সংজ্ঞা এবং তার স্বরূপের বৃত্তান্ত কথা বললাম। এই সামগ্রিক পর্বগুলি দেখলে ট্র্যাজেডি সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা তৈরি হবে বলে আমার মনে হয়। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই মন্তব্যের মাধ্যমে আমাকে জানিও, আমি আমার উত্তর দেব। আর ভালো লাগলে অবশ্যই মতামত বা কোনো গঠনমূলক সিদ্ধান্তের কথা অবশ্যই জানাও। সকলে ভালো থেকো, সকলকে ধন্যবাদ।